5ই আগস্ট 2024 সাল বাংলাদেশের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ছাত্রছাত্রীরা একটি বৃহত্তর শাসন ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়েছে। সবার মুখে মুখে একটি স্লোগান, আমরা সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সত্যিই কি দেশ আবার স্বাধীন হলো? বাংলাদেশ কি পারবে দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করতে? বাংলাদেশের আন্দোলন শুধু কি কোটার জন্য হয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনো বৈদেশিক ষড়যন্ত্র? এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা, তারা কতটা আক্রমণের শিকার হয়েছে? এরকম নানা প্রশ্ন আমাদের সামনে ভেসে আসে। এ সমস্ত বিষয় আলোচনা করার আগে এর মূল সূত্রপাত বোঝার জন্য আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। স্বাধীনতা পাওয়ার আগে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল। সে সময় বাংলাদেশকে পূর্ব পাকিস্তান এবং বর্তমান যে পাকিস্তান রয়েছে তাকে পশ্চিম পাকিস্তান বলে জানা যেত। স্বাধীনতার আগের বছর নভেম্বর 1970 সালে ভোলা সাইক্লোনে বাংলাদেশের প্রায় 3 লক্ষেরও অধিক মানুষ মারা যায়। তখন পশ্চিম পাকিস্তান তেমন একটা সাহায্যের হাত বাড়ায়নি। তাছাড়া ওই সময় নির্বাচনে একটি রাজনৈতিক বৈষম্য দেখা গিয়েছিল। নির্বাচনে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগ। অতএব ইলেকশনের ফলাফল এমন হয়েছিল যে দুই দেশেরই দায়িত্ব পাবে আওয়ামী লীগ। পশ্চিম পাকিস্তান এই নির্বাচনের ফলাফল কোনো রকমেই মানতে পারেনি। এর ফলে শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। এরপর পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা বাংলাদেশের ওপরে ভয়ঙ্কর নির্মম অত্যাচার শুরু করে। শুরু হয় 1971 সালের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে ভারত বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে সাহায্য করে। পূর্ব পাকিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়াইয়ে অংশগ্রহণ করে, অর্থাৎ যাদের জন্য দেশ স্বাধীন হয়, তারাই মুক্তিযোদ্ধা নামে পরিচিত। আজ বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তা এই মুক্তিযোদ্ধাদের সংরক্ষণের উপর ভিত্তি করে। বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্ট্রি 1971 সালে একটা অর্ডার পাশ করে। তাতে বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল কৃষক, শ্রমিক, মজুর, তাঁতি সহ সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়। ফলে মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা থেকেই কোটা সিস্টেম চালু করা হয়। যাই হোক, সমস্যা শুরু হয় 1997 সালে, যখন এই মেয়াদ বাড়িয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাগণের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়। সমস্যা গুরুতর পর্যায়ে পৌঁছায় 2011 সালে, যখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও 30% কোটার অন্তর্ভুক্ত করা হয়। ফলস্বরূপ ছাত্ররা সরকারের এই নীতির বিরুদ্ধে 2013 সালে প্রথমবার কোটা সংস্কার আন্দোলন শুরু করে। তবে এই আন্দোলন তেমন জোরালো হয় না। পরবর্তীতে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং আন্দোলনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার। যাই হোক, 2018 সালে কোটা বাতিলের পরিপত্র জারির আগে পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30%, জেলা 10%, নারী 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5% এবং 1% প্রতিবন্ধী, এই 5টি ক্যাটাগরিতে মোট 56% কোটা ছিল। 2024 সালের 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট 2018 সালে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করলে দেশের বিভিন্ন প্রান্তে আবার নতুনভাবে আন্দোলন শুরু হয়। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি হিসেবে অভিহিত করেন। তাছাড়া 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। আন্দোলন থামাতে ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনীকে নামায়। এইসব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী এবং আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি কয়েকশো নিহতও হয় পুলিশের গুলিতে। 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। পরিস্থিতির চাপে পড়ে কেবলমাত্র ইস্তফা দিয়েই রেহাই পায়নি শেখ হাসিনা, রীতিমতো দেশ ছেড়েও পালাতে বাধ্য হয়েছেন তিনি। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনে ভাঙচুর, লুটপাট কোনোটাই বাদ যায়নি। এদিকে বাংলাদেশে অভ্যন্তরীণ গোলযোগ যাই হোক না কেন, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ প্রায়ই শোনা যায়। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই সে দেশে একাধিক জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ ও খুন করার অভিযোগ ওঠে। বিক্ষোভের নামে হিন্দুদের মন্দির, বাড়িঘর লুট এবং ভাঙচুর করার ঘটনাও ঘটে। ফলে বাংলাদেশের রাজধানী ঢাকায় হিন্দুরাও বিশাল মিছিল করে। প্রাণ রক্ষার তাগিদে শতাধিক বাংলাদেশি
আশ্রয় নিতে বাধ্য হয় ভারত সীমান্তে। এই আন্দোলন কি কেবলমাত্র ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল? এই ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। 1996 সালে প্রথমবার প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর পুনরায় 2009 সালে তিনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হন। তার এই সরকার 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত দীর্ঘ 15 বছর একচেটিয়া রাজত্ব করে। দেশকে উন্নত করার পাশাপাশি দেশের মধ্যে চলছিল ভয়ঙ্কর দুর্নীতি, ঘুষ নেওয়া, লুটপাট, বেআইনি জমি কবজা করে নেওয়া সবই চলছিল। চাকরির ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী তেমন কোনো সুযোগই ছিল না। যারা আওয়ামী লীগের সাপোর্টে থাকতো তারাই চাকরির সুযোগ পেত। মুক্তিযোদ্ধাদের কোটাকে সামনে রেখে শুরু হয়েছিল চাকরি ক্ষেত্রে দুর্নীতি। এই সমস্ত নানা রকম রোষের কারণে ছাত্রদের সঙ্গে রাজপথে আন্দোলনে নেমে আসে সাধারণ জনগণ, যার পরিণামে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। এখনো পর্যন্ত যা ঘটেছে তা সাধারণ একটি ছাত্র আন্দোলন, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া অনুযায়ী যত তাড়াতাড়ি শেখ হাসিনার সরকার ভেঙে গেছে তার পিছনে কি কোনো বিদেশি শক্তির হাত রয়েছে? যদি কোনো বিদেশি শক্তির হাত থাকে তাহলে বাংলাদেশ আজ যে নতুন করে স্বাধীনতা লাভের আনন্দে মেতে রয়েছে তা বেশি দিন স্থায়ী হওয়া মুশকিল। আশা করি যে এরকম না হয়। যদি হয় তাহলে বাংলাদেশকে হয়তো আবারও একটা কালো দিনের সম্মুখীন হতে হবে। বর্তমান পরিস্থিতিতে যে বিদেশি শক্তির হাত রয়েছে তার কতগুলি কারণ অনুমান করা যেতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বেশ কিছুদিন যাবৎ আমেরিকার বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন। তাছাড়া আমেরিকার সরকার কখনোই শেখ হাসিনার পক্ষে ছিলেন না। 2021 সালে বাংলাদেশের এলিট ফোর্স র্যাব ও তার কিছু কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে, যেটা বাংলাদেশ মোটেই ভালোভাবে গ্রহণ করতে পারেনি। বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপে আমেরিকা সামরিক ঘাঁটি বানাতে চাইলে শেখ হাসিনা সরাসরি না করে দেয়। 2024 সালে ভোটের আগে আমেরিকার প্রতিনিধি দল বিএনপির লিডারদের সঙ্গে সাক্ষাৎ করে। তাছাড়া রাশিয়ার হেল্প নিয়ে বাংলাদেশে নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্ল্যান তৈরি করা শুরু হয়েছে। এই সমস্ত বিষয় আমেরিকা কি সহজভাবে মেনে নেবে? আপনাদের কি মনে হয়? তাছাড়া একটি প্রেস মিটিং এ শেখ হাসিনা সরাসরি বলেছিলেন যে একটি শক্তিশালী দেশ কখনোই চায় না যে আমি ক্ষমতায় থাকি। আমেরিকা এর আগেও অন্যান্য দেশের সঙ্গে এরকম পরিস্থিতির সৃষ্টি করে সেখানকার সরকারের পতন ঘটিয়েছে। পাকিস্তান তার জলজ্যান্ত উদাহরণ। আমেরিকার বিরুদ্ধে ইমরান খানের কথা বলার পর তার সরকার পড়ে যায়, তাকে জেলে বন্দী হতে হয়, দলের অস্তিত্ব প্রায় শেষ হয়ে যায়। এই সমস্ত নানা ধরনের ঘটনার পরেই 2024 সালের 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। ফলস্বরূপ আমরা দেখতে পাই আজকের এই কোটা আন্দোলন। যাই হোক, বাংলাদেশের এই অবস্থার জন্য চীনকেও বাদ দেওয়া যায় না। চীনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছিল শেখ হাসিনা। চীনের সাহায্যেই তৈরি হয় পদ্মা সেতু। তাছাড়া বাংলাদেশের পরিকাঠামো নির্মাণে একাধিক প্রকল্পে কাজ করেছে চীনা সংস্থাগুলি। কিন্তু শেখ হাসিনা প্রতিবেশী তথা বন্ধু দেশ ভারতকেই বরাবর অগ্রাধিকার দিয়েছেন, কখনোই চীনের ভারত বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেননি। ফলে চীনেরও রোষে পড়তে হয় শেখ হাসিনাকে। চীন ঢাকাতে ভারত বিরোধী পুতুল সরকার বসিয়ে নিজের মতো চালাতে চেয়েছিল। সেই লক্ষ্যে জামাতকে হাতিয়ার করে মাঠে নামে দুই দেশ। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে গদিচ্যুত করতে চেয়েছিল চীন। ভারতকে বিপাকে ফেলতে চীনের সঙ্গে হাত মেলায় পাকিস্তান। বছরের শুরুতেই আর্থিক সাহায্য পেয়েছিল আইএসআই সমর্থিত জামাত ই ইসলামী, যেটা এসেছিল পাকিস্তানে পরিচালিত চীনা সংস্থাগুলি থেকে। অতএব বোঝাই যাচ্ছে বাংলাদেশ কত বড় ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে। বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী কোন দেশ হতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করবেন। আরো একটি কথা আলোচনা না করলে নয়, শেখ হাসিনা যে অন্যায় করেছে তাতে তার পতন হয়েছে, কিন্তু যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিশ্বের দরবারে বাংলা ভাষা একটি সম্মানীয় স্থান পেয়েছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার আদৌ কি কোনো প্রয়োজন ছিল? এটা যে কতটা ঠিক তা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আশা করি বাংলাদেশে একটা সুন্দর দিন আসবে। ছাত্ররা একত্রে দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলবে। কোন সাম্প্রদায়িক সরকার যাতে ক্ষমতায় না আসতে পারে সেদিকে তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠুক বাংলাদেশ। সর্বশেষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ যেন একত্রে শান্তিতে বাস করতে পারে এই সোনার বাংলাদেশে।